জেনারেল ওয়াকার অলরেডি বুঝে গেছে হিজ নাম্বারস আর কাউন্টেড, এই জন্যই এখন বিএনপির সাথে লিয়াজো করার চেষ্টা করে। এর আগে চেষ্টা করছে ইসলামী দলগুলোর সাথে, যে ছাত্রদেরকে উস্কানি দিছে যে তারা একটা দল গঠন করবে। এখন কোথায় সে ছাত্রদেরকে পিঠ দেখাই দিচ্ছে। প্রফেসর ইউনূসকে বলবো প্লিজ চেঞ্জ ওয়াকার, কারণ জেনারেল ওয়াকারকে রেখে বাংলাদেশে কোনো সংস্কার হবে না। জেনারেল হামিদকে দিয়ে, আসিফ নজরুলকে দিয়ে এই সরকারটার মধ্যে স্যাবোটাজ করেছে এবং এখনো করে যাচ্ছে। ডিজিএফআই পেইড এজেন্ট ছিল সাংবাদিক মুনির হায়দার। দেশের সেনাবাহিনীতে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটতে চলেছে। ক্যান্টনমেন্টে কিছু একটা ঘটছে, তা আগেই আজ করা যাচ্ছিল। কানাঘুষো বিভিন্ন মাধ্যম থেকে খবর উঠে আসছে সেনানিবাসে একাধিক গ্রুপ তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম। সেনা প্রধান ওয়াকারকে নিয়ে এই রকম কথা, এই রকম চাঞ্চল্যকর কিছু ভিডিও চিত্র এর আগে আমি কখনোই দেখি নাই। এই চ্যানেলের সব থেকে এক্সক্লুসিভ এবং সব থেকে তথ্যবহুল ভিডিও হতে চলেছে এইটি। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটা দেখলে পরে আপনারা চমকে যাবেন যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে এখনো কিভাবে প্রোটেক্ট করছে, আয়নাঘরকে সে কিভাবে এতদিন পর্যন্ত আগলে রেখেছিল এবং তার জরুরিভাবে এইখান থেকে পরিবর্তন দরকার, যে বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং কিছু ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করব। কর্নেল মুস্তাফিজুর রহমান আমাদের সাথে সেই বিষয় নিয়ে কথা বলবেন। চলেন আমরা তার কথাগুলো আগে শুনবো, এরপরে বিস্তারিত আলোচনা আমরাও এই বিষয় নিয়ে করতে চাই যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তার কি আসলেই পরিবর্তন দরকার কিনা। 122 জন পুলিশ কর্মকর্তা যারা এই গত 15-16 বছরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। হোয়ারেস আমাদের যে সেনাবাহিনী যারা নির্যাতিত নির্যাতিত হয়েছে, চাকরিচ্যুত হয়েছে, বরখাস্ত হয়েছে, অকালনী অবসর হয়েছে, তাদেরকে এখন পর্যন্ত কিছুই করা হয়নি। সবচেয়ে জিনিস হচ্ছে, প্রথমে হচ্ছে জেনারেল ওয়াকার এই প্রসেসটা যখন হয় তখন তিনি ছিলেন মিলিটারি সেক্রেটারি, যিনি এই সমস্ত মানে চাকরি চুক্তি যারা হয়, যে সেনাবাহিনীর যে সদর দপ্তরটা আছে সেটা হচ্ছে এমএস ব্রাঞ্চ ছিলেন। সো উনাকে প্রথমেই একজন অফিসার, রিটায়ার্ড অফিসার, একজন জেনারেল, আমি তার নামটা বলতেছি না, যাওয়ার পরে উনি বলেছেন যে এর বেশিরভাগই তো হচ্ছে মোরাল টার্পিটিউড কেস। মোরাল টার্পিটিউড কেস হচ্ছে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের জন্য যে চাকরি যায়। এই যে এই সময়টার মধ্যে অবশ্যই এটা একটা রুটিন জিনিস সেনাবাহিনীর ভিতরে। আমরা জনগণের একাংশ, সো ভাইস কিছু আমাদের মধ্যেও থাকবে যাদের মোরাল টার্পিটিউড বা এই ধরনের কেসে যাদের গিয়েছে তাদেরটা সর্টেড আউট করবে। কিন্তু যেটা হচ্ছে এই ব্যাপারে যখন আপনার মনে আছে কিনা, যখন এইটার একটা অংশ, এই বৈষম্যবিদ্যের সৈনিক, এর মধ্যে সৈনিকদের একটা সংখ্যা আছে, সৈনিক এবং অফিসার কিছু জাহাঙ্গীর গেটে যখন ব্লক করে, তখন সেনাপ্রধান এটাকে অ্যাড্রেস করে। মানে এখন পর্যন্ত আপনারা যতটা দেখেছেন যে যদি সরকারকে বা সেনাপ্রধানকে বা সেনাবাহিনীকে কোন একটা প্রেশার ক্রিয়েট না করার পর্যন্ত এটার কোনো অ্যাপ্রুভাল আসবে না। আমরা কয়েকদিন আগে দেখেছেন নেত্র নিউজে নিউজ করেছে যে তারা আয়নাঘর দেখতে চেয়েছিলেন সাংবাদিকরা সহ, এবং এটা সেনাবাহিনী না করে দিয়েছে। এটা কি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এত বছর ধরে, 16 বছর ধরে যে সমস্ত গুম খুনের সাথে অফিসাররা জড়িত ছিল, তখন সেনাবাহিনীর কোনো মানে ক্ষুণ্ণ হয় না, তখন ভাবমূর্তির কোনো ক্ষুণ্ণ হয় না, এখন ক্ষুণ্ণ হচ্ছে। সো এখন এই প্রেশারটা দেওয়ার পরে যেটা হয়েছে, একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটির মধ্যে প্রধানকে লেফটেন্যান্ট বিশলঙ্কর স্যার, উনি হচ্ছে এনডিসির যিনি শাহিন, লেফটেন্যান্ট শাহিন স্যার, উনি হচ্ছে এটার প্রধান। নেক্সট হচ্ছে ডিএমআই ব্রিগেডিয়ার সেলিম আজাদ, আরেকজন হচ্ছে ডিপিএস, ওর নাম সম্ভবত আমার নামের সাথে সম্ভবত ব্রিগেডিয়ার মুস্তাফিজ। এই তিনজন মিলে মানে যে জিনিসটাই আসতেছে, ইভেন যে কেসগুলো আছে, এই কেসগুলো ইচ্ছা করলেই, যেমন এর মধ্যে অনেকগুলা মোরাল টার্পিটিউড কেস আছে, এগুলো আমি ব্রিগেডিয়ার হাসান আসেরকে বলেছিলাম। একজন অফিসার আছে র্যাবে থাকাকালীন সে চিটাগাঙে একটা মাজারের টাকা লুট করেছিল, তাকে অপশন দেওয়া হয়েছিল, মানে এটা ওই সে মেজর জেনারেল জিয়া যে তখন তোমার সাথে খাতির ছিল, সে বলেছে যে তাকে বলা হয়েছে যে টাকাটা ফেরত দিতে, টাকা ফেরত দেয় না, টাকা সে ইনভেস্ট করে ফেলছে, সো হি লস্ট হিজ জব। এখন সেও আসছে বৈষম্য বিরোধী ওই ইয়াতে, যে সেও নাকি ভিকটিম অফ এরকম আরো কিছু আছে। এই কেসগুলো সরাসরি আউট করে দেওয়া যায়, এবং কিছু কিছু জায়গায় আছে বিভিন্ন সময়ে ইভেন কিছু কিছু মোরাল টার্পিটিউড কেস মেড আপ করা হয়েছে অফিসারদের নামে। সো এই জিনিসগুলা রিভাইভ করতে হবে, কিন্তু সেনাবাহিনী এখন পর্যন্ত এত স্লো গতিতে রিভাইভ করতেছে। এবং আমি ইন্টারনালি যেটা শুনলাম, বেশিরভাগই নেগেটিভ। এই ধরনের সিচুয়েশনে যেটা হয়, যখন আপনি
বিচারকের জায়গায় বসবেন, তখন আপনাদেরকে অনেক কিছু কনসিডার করতে হবে। যেমন আমরা অনেক সময়, আমি নিজের একটা বলতে পারি, একটা সৈনিক লেট করে আসছে, কয়েকবার ছুটি বাড়াইছে, সো আমি খুব রাগ হয়ে তাকে চার্জশিট বানাই সিওর কাছে নিয়ে গেছি। তো ওর একটা সমস্যা ছিল যেটা আমি ইয়াং লেফটেন্যান্ট আমার কাছে বলতে পারেনি। সে সিওর কাছে গিয়ে তার পারিবারিক একটা সমস্যার কথা আমার সামনেই বলেছে। বলার পরেই ওখানেই চার্জশিটের মধ্যে সিও আমাদেরকে তাকে বললো, মানে যেহেতু সে জানে যে আমি খুব ইয়া ছিলাম, বললো মোস্তাফিজ আমি এটাকে পানিশমেন্ট দিতে পারবো। আমি বললাম যে স্যার ইজ ভেরি ওয়েল আন্ডারস্টুড। আমি তখন জিনিসটা বুঝতে পারছি যে ওই সৈনিকটা আমার সাথে, আমি যেহেতু ব্যাচেলার ছিলাম আমাকে ওই সমস্যাটা বলতে পারেনি, কিন্তু ইয়ার কাছে গেছে। নর্মালি সিনিয়র যারা হয় তাদের মধ্যে অনেক জিনিসটা থাকে যে তারা, মানে আমি যে ডিগ্রিতে দেখবো, ক্যাপ্টেন মেজর যে ডিগ্রিতে ইয়াটা দেখবে, সিনিয়ররা তার অভিজ্ঞতার আলোকে আর একটু সহজভাবে দেখবে। বাট এখানে হচ্ছে উল্টা, সিনিয়র যারা হচ্ছে তারাই দেখতেছে এটা কঠোরভাবে। সো আমি যেটা মনে করি যে এইটার সমস্ত প্রতিবন্ধকতা হচ্ছে জেনারেল ওয়াকার। আপনারা যতই, আমি একটা পোস্ট দিয়েছি, এটার মধ্যে তার অল্টারনেটিভ কে হবে, এখন যেটা আছে তাকে থাকলে তাকে কিভাবে চেঞ্জ করা যাবে। আমার কথা হচ্ছে চেঞ্জ যদি করতে চায় যে কোনো হবে, এই যে মনে করেন যে 32 নম্বর ভাঙবে, এটা 5 তারিখ ঠিক হইলে, 5 তারিখ যদি হইতো ঠিক ছিল, এরপরে আবার 32 নম্বর ভাঙা যাবে, যেখানে সেনাবাহিনী দাঁড়ায় থেকে দেখবে, তারপরে তারা ওখানে চলে যাবে। আপনারা কেউ চিন্তা করতে পারছেন? ইজ বিকজ অফ দ্য প্রেজেন্স, বিপ্লবী ছাত্র জনতার ওখানে যে প্রেজেন্সটা ছিল, এবং তারা সবকিছুই বুঝতে পেরেছিল। বুঝার পরে এই যে মনে করেন যে তারপরে এই যে আয়নাঘর নিয়ে ওখানে যাওয়া যাবে না, ওখানে ইন্সপেকশন করা যাবে না, সাংবাদিকদের নেওয়া যাবে না, নেত্র নিউজ একটা ইয়া করেছে, সাথে সাথেই ওখানে রাজি হয়ে গেছে। তখন প্রফেসর ইউনূস বলেছে যে তিনি দেশি বিদেশি সাংবাদিক নিয়ে ওখানে যাবে। সো এখানে আজকে পিনাকিদার একটা ভিডিওতে আমি ক্লিয়ারলি বললাম, এটা হচ্ছে যে এই সরকার যেটা হচ্ছে এটা আধা বিপ্লবী সরকার। সো আধা বিপ্লবী সরকার অনেক কিছুই করতে পারতেছে না, এবং এইটার একটা প্রয়োজন ছিল। 32 নম্বর ভাঙ্গা নিয়ে আপনারা সুশীল সমাজ যত যাই বলেন, আমি এটার পক্ষে। কারণ এই সরকারে আপনারা সবাই জানেন সরকারের মধ্যে যে স্ট্রেংথটা আছে, আমলা থেকে শুরু করে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, সবগুলোতে তাদের এই ফ্যাসিস্ট লোকজন আছে। এবং এর মধ্যে সবচেয়ে নির্লজ্জভাবে হচ্ছে জেনারেল ওয়াকার সাপোর্ট দিয়ে যাচ্ছেন। উনি প্রথম বলেছেন ওকে, এই গুমখুনের সাথে জড়িত যাদের নামে যদি ওয়ারেন্ট বের হয় বা অন্য কিছু অফিসিয়ালি লিস্ট বের হয় তখন আমি দিব। বের হওয়ার পরে উনি নেগোসিয়েশনে গেছেন যে তাদেরকে সেনা আইনে বিচার করবে। তারপরে এখন তারা ক্যান্টনমেন্টের মধ্যেই যারা আছে, এলপি আছে, তারা ওখানেই থাকবেন। এটা তো বিচার সবার জন্য সমান হলো না। উনি একাধারে এদিকেও খেলতেছেন, ওদিকেও খেলতেছেন। তবে এইটুক বলতে পারি যে প্রথমে উনি ভেবেছিলেন যে একটা দল করে, একটা নির্বাচন করে, ভারতীয় সাপোর্ট নিয়ে তারা বিএনপিকে বিরোধী দলে পাঠিয়ে দেবেন। কিন্তু এখন জেনারেল ওয়াকার এই জিনিসটা বাস্তবতাকে বুঝতে পেরেছেন। যখন গ্রাউন্ডে যারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে, যারা গ্রাউন্ডে গিয়েছে, যার পরে এই বাস্তবতাটাকে ফেস করতে হচ্ছে। আমার কথা হচ্ছে এখানে কে রাজনৈতিক দলের ব্যাপার, আচ্ছা এটা নিয়ে পরে আসি। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে কোনো ভাবে জেনারেল ওয়াকারকে সরাইতে হবে। এখন সরাইলে কাকে আনা যেতে পারে, কাকে আনা যেতে হবে এটা হিসাব করে দেখতে হবে। ওকে, এখন লেফটেন্যান্ট জেনারেল আছে 5 জন, এর মধ্যে বাকি যারা শেখ হাসিনার সময় লেফটেন্যান্ট জেনারেল, এর মধ্যে নতুন হয়েছে 2 জন, এর মধ্যে আরো অনেক মেজর জেনারেল যারা আছেন তারাও পটেনশিয়াল। এখন দেখতে হবে যে সমস্ত জেনারেলরা এই মানে তারা সবাই, এতে কোনো ডাউট নাই যে এরা সবাই হচ্ছে শেখ হাসিনার আমলের জেনারেল। ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওরকম ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। বাট আমাদের কথা হচ্ছে যারা এই আন্দোলনটার সময় যাদের আন্ডারের ট্রুপস ছাত্র জনতার পাশে দাঁড়াচ্ছে সেই যোগ্য। আরেকটা জিনিস হচ্ছে জেনারেল ওয়াকারকে সরাইলে যেটা হবে সেটা হচ্ছে তাহলে বাকি জেনারেলদের মধ্যে একটা চলে আসবে, মেসেজ চলে যাবে যে ইস নো মোর। অলরেডি এই 32 নম্বর রোড ভাঙার মাধ্যমে সবার মধ্যে একটা অ্যালার্মিং সিচুয়েশন হয়েছে, তারা বুঝতে পেরেছে ইস নো মোর। তারপরে গাজীপুরের যে ঘটনাটা হলো, এখানে আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি, একদম ক্লিয়ারলি, যে এই এনআরকি করার এবং শেখ হাসিনা ওখান থেকে যখন এই সমস্ত অডিও বার্তা পাঠায়, তারপরে এই যে জুম মিটিং আমরা দেখতেছি, বেনজিরের কথা, এটার মেইন কারণ হচ্ছে তাদের অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে তাদের স্ট্রেংথ। এই স্ট্রেংথ একদম মানে এতদিন প্রথম থেকে যারা বলেছেন জেনারেল ওয়াকারকে চলে গেলে আর্মির মধ্যে একটা
কি বলে একটা কু হইতে পারে, আমি গ্যারান্টি দিলাম কু হবে না। আমি গ্যারান্টি দিলাম কু হবে না। আমি যখন আর্মি যখন ডেপ্লয় হয়েছিল, কিছু অংশ গুলি করার পরে বলেছিলাম কিন্তু আর্মি মূল আর্মি ইয়া করবে না। এই আর্মিতে আমি 28 বছর চাকরি করেছি, এটা আমি বলতে পারি। কারণ এখানে আর্মি হচ্ছে এমন একটা জিনিস বুঝতে পারবেন যে ওই 5ই আগস্ট 4ই আগস্টের আন্দোলনের সময় আপনারা জানেন কুমিল্লাতে এপিসি নিয়ে একদল ক্যাপ্টেন মেজর বের হয়ে গেছিল, কিন্তু তারা কিন্তু এখন চিপার মধ্যে আছে। সিম্পলি তাদের সিনিয়ররা কিন্তু এখনো চেঞ্জ হয় নাই। তারা কিন্তু এই যুগের হিরো। এই হিরোগুলোর কিন্তু আমরা নাম জানি না, কারণ সিনিয়ররা এরপরে সিচুয়েশন কন্ট্রোল করে ফেলছে। সিচুয়েশন কিভাবে কন্ট্রোল করেছে? জেনারেল হামিদ ডিজিডিএফআই তাকে নিয়ে, এবং মোট কথা হচ্ছে জেনারেল ওয়াকারের 5ই আগস্ট যে জিনিসটা আপনারা দেখেন, এটা হচ্ছে আওয়ামী ভারতীয় সিচুয়েশনের ড্যামেজ কন্ট্রোল। তারা খুব ভালোভাবে ড্যামেজ কন্ট্রোল করেছে এবং ছাত্ররা এটা অনেক পরে বুঝেছে। জেনারেল হামিদকে দিয়ে, আসিফ নজরুলকে দিয়ে এই সরকারটার মধ্যে স্যাবোটাজ করেছে এবং এখনো করে যাচ্ছে। কিভাবে বুঝলাম? যে ডিজিএফআই পেইড এজেন্ট ছিল। আশা করছি আজকের এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট সেকশনে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এখন কথা হচ্ছে যে সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে এটা কি গুজব ছড়াচ্ছে, বা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে কেউ কি ভুল ভ্রান্ত ছড়াচ্ছে কিনা, ভুল তথ্য দিচ্ছে কিনা, এটা আপনাদের জানতে হবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের মনে কিন্তু আস্থা করে নিয়েছেন এবং তার কথায় আমরা বিশ্বাস করেছি, এবং তার যে কথাবার্তা, তার যে স্টাইল, তার যে ধরন, সেগুলো আমাদের পছন্দ। তবে একটা কথা চিরন্তন সত্য, তাকে কিন্তু নিয়োগ দিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা। সেখান থেকে কিন্তু বলা যায় যে ভিডিওতেও আপনারা দেখেছেন, তা বলছে এবং বলা হচ্ছে যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি একটু হাসিনাপন্থী আছেন। আয়নাঘরের বিষয়টা এখন কেন এই সরকারকে দেখানো হলো, এর আগে কেন দেখানো হলো না? তার মানে কি আয়নাঘরের আরও বিশ্লেষণ, আরও বিশেষ কিছু জায়গা লুকিয়ে রেখেছিল সেনাপ্রধান ওয়াকার? কি মনে হয় আপনাদের কাছে?